অফিসার অফিসার, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো কিছু করেনি। আপনি তো বিশ্বাস করুন, আমার ছেলে একদম নির্দোষ। আপনার ছেলে নির্দোষ কি না সেটা আমরা বিচার করব। সেটা বিচার করার দায়িত্ব নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়নি, এই দায়িত্ব আমাদের। দেখুন অফিসার, আমার ছেলেকে ওরা ফাঁসানোর চেষ্টা করতেছে। ওরা সবাই মিলে ওই মেয়েটাকে দর্শন করেছে। এখন আমার ছেলের উপরে দোষ চাপাতে চাইছে। চুপ করুন, না হলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। চলে যান এখান থেকে। আমরা আপনার ছেলে নির্দোষ হলে নিশ্চয়ই ছেড়ে দিব। আমরা কোনো নির্দোষকে শাস্তি দেব না। বলে তামিমের বাবাকে ধাক্কা দিয়ে পুলিশ অফিসার শুভ এগিয়ে যেতে থাকে গাড়ি নিয়ে। কিন্তু সামনে যেতে দেখতে পায় দুটো গাড়ি তার জন্য অপেক্ষা করতেছে। সে গাড়ি থেকে নেমে ওখানে থাকা একটা লোকের সামনে যায়, গিয়ে বলে, তোমাদের কথা মতো ওকে অ্যারেস্ট করার কথা বলে ধরে নিয়ে এসেছি। এখন তোমাদের হাতে ছেড়ে দিলাম। তোমরা একে নিয়ে যা করার করো। আমার টাকাটা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাই। এখন আমাকে এখানে দেখলে সন্দেহ করতে পারে, পরে আমি কেসটা গোলমাল করে চালিয়ে দেব। অনেক ধন্যবাদ অফিসার আপনাকে। আপনি অনেক বড় একটা সাহায্য করেছেন। আপনার কথা মতো 50 লাখ টাকা এখানে আছে, আর একে আমার হাতে ছেড়ে দিন। এর একটা উচিত শিক্ষা আমি দিব। অফিসার শুভ তখন হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। তার হাসির কারণ সবার অজানা। সে টাকাগুলো নিয়ে চলে যায় মদের আড্ডাখানায়। এদিকে তামিমের ওপর চলে নির্মম অত্যাচার। এক পর্যায়ে তাকে গুলি করে মেরে ফেলা হয়। পরের দিন তামিমের বাবা নিজের ছেলেকে ছাড়িয়ে আনার জন্য থানায় গেলে নিজের ছেলের লাশ নিয়ে ফিরে আসতে হয়, কারণ অফিসারের বর্ণনা মতে তাদের গাড়ির ওপর আক্রমণ করা হয় এবং সেখানে তামিমের ওপর গুলি চালানো হয়। তামিমের বাবা পাথরের মতো ফিরে আসেন। তার বাবা ব্যবসায়ী হওয়ার পরেও ছেলের খুনের শাস্তি দিতে পারেননি। সেদিন তামিমের বাবা মায়ের কান্নায় আকাশ বাতাস কম্পিত হয়েছিল, কিন্তু কেউ জানতেও পারে না আসল সত্যটা। এরপর তো সময়ের মতোই চলেছে। তারাও কিছুটা ভুলতে পেরেছে তামিমের শোক, কিন্তু সন্তান হারানোর বেদনা ভোলা কি এতটাই সহজ? কিন্তু আজ সময়ের পরিবর্তন ঘটেছে। অজানা একটা ছেলে এসে খুনিদের ওপর আক্রমণ করেছে, তাদেরকে মারতে মারতে মৃত্যুর মুখোমুখি নিয়ে এসেছে। এরপর ছেলেটা ওই গ্রুপের প্রধান আরিফের সামনে যায়, গিয়ে তার গলা চেপে ধরে বলে, কে সেই অফিসার? আমাকে নামটা বলো। কার এত বড় সাহস যে আমার ভাইকে অ্যারেস্ট করার নাম করে এনে তাদের হাতে ছেড়ে দিয়েছিল? সেই অফিসারের নাম আমি জানতে চাই। ভাই, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি কথা দিচ্ছি, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই কাজ করব না। ক্ষমা, তাই না? আমার ভাইও তো ক্ষমা চেয়েছিল, কিন্তু তোরা ক্ষমা করিসনি। আমার ভাইকে শেষ করে দিয়েছিস। আমার ছোট ভাই, আমার ভালোবাসার সবচেয়ে দুর্বল জায়গায় তোরা আঘাত করেছিস। আমি যদি সেই সময় বাসায় থাকতাম না, তাহলে তোদেরকে আমি শেষ করে দিতাম। কিন্তু আমি আস্তে আস্তে আমার ভাই চলে গেছে উপরে। তোদের কারণে আমি সন্ত্রাসী হয়েছি। তারা চিৎকার করে কান্না করছে, কিন্তু একসময় তামিমের লাশের পাশে দাঁড়িয়ে যেমন তারা আনন্দের চিৎকার করেছিল, আজ তাদের লাশের সামনে দাঁড়িয়ে সেই অজানা ছেলেটি চিৎকার করে হাসতেছে। এরপর কয়েকজন গার্ড এসে তার পাশে দাঁড়ালো। লাশগুলোকে তারা সরিয়ে ফেললো। এরপর সেই অজানা ছেলেটি খুঁজতে বের হলো শুভ নামে সেই পুলিশ অফিসারকে। গাড়ি খুব দ্রুত গতিতে চলছিল, কিন্তু হঠাৎ করে সামনে একটি দৃশ্য দেখে থমকে দাঁড়ায় ছেলেটা। পরীর মতো একটা মেয়ে রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। যেখানে নোংরা ভেবে অনেকে তাদের কাছে যেতে চায় না, সেখানে এই মেয়েটা তাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছে। গাড়িতে বসে থাকা দু চোখ যেন মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জীবনে কোনোদিন যে চোখ জোড়া কোনো মেয়ের অনিষ্ট করতে চায়নি, আজ সেই চোখ দুটো যেন মায়ায় ভরে আসছে, ভালোবাসার ডাক ডাকছে। কি অদ্ভুত অনুভূতি! আজ যেন মনে হচ্ছে এই মেয়েকে পেলে তার জীবন সার্থক হবে। তখন কালো সানগ্লাসটাকে নিজের বুকের সাথে টাঙিয়ে পেছনে বসে থাকা একটা গার্ডের দিকে তাকিয়ে বলল, আমি যে কোনো মূল্যে এই মেয়েটার ইনফরমেশন চাই। তুমি খুঁজে বের করো এই মেয়েটার ইনফরমেশন। আর আমি যাচ্ছি ওই শুভ নামের অফিসারকে খোঁজার জন্য। দেখি তাকে পাই কি না। তুমি মেয়েটার পুরো ডিটেলস আমার কাছে এনে দিবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কালকে সকালের ভিতরে সব ইনফরমেশন এনে আপনাকে দিচ্ছি। এরপর ছেলেটা বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় আসার পর দুই চোখ এক করতে পারছে না। বারবার সে হাসি মুখে খাবার খাওয়ানোর দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠছিল। কি অদ্ভুত মায়া! সেই মেয়েটার চোখে হারিয়ে যেতে চাইছে সে। তখন সে নিজের দিকে তাকায়, আয়নায় নিজের চেহারা দেখে নিজেকে বলতে থাকে, না, আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি তো কারো জীবন ধ্বংস করতে পারি না।
কাউকে তো জেনে বুঝে এই অনিশ্চিত জীবনে এনে ফেলতে পারি না। আমি কেন এরকম ভাবছি? কেন আমার মন অন্যদিকে টানছে? কেন আমি আমার মনের বিরুদ্ধে যেতে পারছি না? আমি কি এতটাই অসহায়? আমি তো বলেছিলাম আমি কোনোদিন কারো সামনে মাথা নত করব না। তাহলে নিজের মানসিক চাহিদার কাছে আজ আমি কি এতটাই অসহায়? আমি আর কিছু ভাবতে পারছি না। রাতে ঘুম হলো না একবারও। এক পলক দেখা যে কোনো মানুষের জীবনে এতটা এফেক্ট ফেলতে পারে এটা কল্পনাও করতে পারেনি সে। পরের দিন সকালে পাগলের মতো সেই গার্ড আসলো ছেলেটার কাছে, এসে বলতে শুরু করলো, ওই মেয়েটার কথা ভুলে যান স্যার। ওই মেয়েটাকে আপনি কোনোদিনও পাবেন না, আর পেলেও আপনি তার কাছে যেতে চাইবেন না কখনো। কেন স্বামী, কি হয়েছে? তুমি এরকম কথা বলছো কেন? শর্টকাটে কথা বলো। আমি সোজা কথা বলতে এবং শুনতে পছন্দ করি। আমরা যাকে খুঁজতেছি সেই শুভ নামের অফিসারের চাচাতো বোন এই মেয়েটা। তবে তারা এক বাসায় থাকে না, বর্তমানে আলাদা আলাদা বাসায় নিয়ে থাকে, তবে তাদের রক্ত একই। সামনে থাকা ছেলেটা কিছুক্ষণ চুপ করে চিন্তা করে, এরপর হাসতে শুরু করলো। তার হাসি দেখে স্বামী অবাক হয়ে তাকিয়ে আছে। সে নিজেও জানে না তার বস কখন হাসে আর কখন কান্না করে। কি অদ্ভুত রহস্য তার বসের ভেতরে। স্বামী শুধু তাকিয়ে থাকে। তখন সামনে থাকা ছেলেটা বলে, স্বামী, তোমাকে একটা কাজ করতে হবে। আমি যেটা বলি সেটা করো। তুমি কয়েকটা ছেলেকে পাঠাও যারা শুভ নামের সেই অফিসারের উপর আক্রমণ করবে, কিন্তু এমনভাবে আক্রমণ করবে যাতে তার কোনো ক্ষতি না হয়। তুমি কয়েকটা ছেলেকে ভাড়া করো যারা তার উপর আক্রমণ করবে। এরপর আমি তাকে ওই ছেলেগুলোর হাত থেকে রক্ষা করব। স্যার, আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা তো মনে হয় আপনি চিন্তা করে দেখেননি। ওরা একই রক্তের। স্বামী, আমি বেশি কথা বলা পছন্দ করি না। তোমাকে যেটা বলেছি সেটা করো। আমার কথার অবাধ্য হওয়ার সাহস তোমার কি করে হলো? স্বামী তখন ছেলেটার ধমক শুনে ভয়ে কাঁপতে শুরু করে। দৌড়ে গিয়ে কথা মতো কাজ করতে শুরু করে। পরের দিন শুভ নামে সেই অফিসার থানার কাজ শেষ করে রাতের বেলা বাসায় ফিরছিল। তখনই তার গাড়ি খারাপ হয়ে যায়। এই মুহূর্তে তার হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ রাত অনেক হয়ে গেছে। যখনই কিছুটা সামনে যায় তখন সামনে কয়েকটা ছেলে এসে দাঁড়ায়। সবার হাতেই ধারালো অস্ত্র, যেটা দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার হাতে একটা বন্দুক থাকতে পারে, কিন্তু এই 10-12 জন মানুষ প্রত্যেকের কাছে অস্ত্র আছে। এখন তার কি করা উচিত? লোকগুলো একত্রে তার উপর আক্রমণ করে, কিন্তু তার শরীরে একটাও আঘাত লাগলো না। কেন আঘাত লাগলো না সে বুঝতে পারছে না। চোখ মেরে তাকাতে দেখে একটা ছেলে অনেকগুলোকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। এটা দেখার পর মনে কিছুটা শক্তি আসে। লোকগুলো এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন ছেলেটা তার সামনে আসে। শুভ তখন ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষাই খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে নতুন একটা জীবন দিলেন। আমি জানি আমি একজন পুলিশ অফিসার, আমার অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এভাবে আক্রমণ করবে এটা ভাবতে পারিনি। আপনার কারণেই আজ প্রাণে বেঁচে গেলাম। আরে ভাই, কি বলতেছেন? বাঁচা মরা এসব আমার হাতে নয়। তবে আমি চেষ্টা করেছি। আপনি এদেশের একজন রক্ষক। আপনি সরকারি চাকরি করেন, এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। আপনাকে সাহায্য করতে পারাটাও তো আমার কাছে ভাগ্যের ব্যাপার, তাই না? কিন্তু এভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে কে কতজন সাহায্য করে? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি শুভ, এই থানার ইন্সপেক্টর। খুব সুন্দর নাম। আর অবশ্যই বন্ধু হতে পারি। আমি আদনান, আদনান চৌধুরী। এরপর দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ গল্প হয়। এরপর দুজনেই নিজেদের বাসার দিকে যেতে শুরু করে। এরপর স্বাভাবিকভাবেই তাদের বন্ধুত্ব চলতে থাকে। একদিন স্বামী সেই ছেলেটা অর্থাৎ আদনানকে বলল, স্যার, আমি আপনার প্ল্যানের কোনো আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি তাকে শেষ করার জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, কিন্তু এখন তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আজ 1 বছর হলো। আপনি তো চাইলেই তাকে গুলি করে মেরে ফেলতে পারেন, কিন্তু সেটা করছেন না কেন? আপনি এই 1 বছরে কত অপারেশন করলেন, কিন্তু আসল কাজটাই তো বাকি রইল। শোনো স্বামী, মানুষকে আঘাত করার 2টা পদ্ধতি আছে। এক, তুমি তাকে সরাসরি মেরে ফেলবে। এতে হয়তো সে অল্প খানিক করে আঘাত পাবে, কিন্তু তাকে যদি ভেতর থেকে শেষ করে দিতে পারো তাহলে মনে রাখবে সে প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ অনুভব করবে। আমি তাকে এমন জায়গায় গিয়ে আঘাত করব তখন তার পালানোর কোনো উপায় থাকবে না। এভাবে যদি তাকে মেরে ফেলি তাহলে পাঁঠা বলি দেওয়ার মতো হয়ে যাবে। এক কূপ দিলাম আর মারা গেল। কিন্তু আমি তাকে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াতে চাই,
সাথে আমি আমার উদ্দেশ্যটাও পূরণ করব। স্বামী শুধু শুনলো, কিছুই বলল না। 3টে বছর কেটে গেল। বন্ধুত্বটা এখন এখন বিশাল পর্যায়ে চলে গেছে, কিন্তু আদনানের কাছে সেটা শুধুমাত্র অপেক্ষা। একদিন শুভ আদনানকে কল করে বলল, আদনান দোস্ত, আমার বোনের বিয়ে, তুই চলে আয় আমাদের বাসায়। আমি তো একটু দোস্ত ব্যস্ত রে বাবার বিজনেসটা নিয়ে। আমি কোনো কথা শুনবো না, তোকে আসতেই হবে। আচ্ছা তাহলে দেখছি। আদনান ফোনটাকে হাসতে থাকে, কারণ সে জানতো তার কাছে ইনভাইটেশন আসবে। সে এই দিনেরই অপেক্ষায় ছিল। একটু আগে আমার সাথে যা হয়ে গেল তা বুঝতে কিছু সময় লাগলো আমার নাম নুসরাত। আমি একজনকে অনেকদিন থেকেই ভালোবাসি, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে। বলতে গেলে তাকে আমি একতরফাই ভালোবেসে যাচ্ছি। তার সাথে কোনো এক প্রয়োজনে ইনবক্সে একটু কথা হয়েছিল। আমি তার সাথে একটু কথা বলার জন্য হাঁসফাঁস করলেও সে আমায় পাত্তা দিত না বলে ভুল হবে। আমি মেসেজ দিলে সে রিপ্লাই করতো, হয়তো সম্মান রক্ষার্থে। কেননা আমি তার বোনের বান্ধবী, সাথে সে আমার চাচাতো ভাই। এমনই একদিন আমি সাহস সঞ্চয় করে তাকে বললাম, আপনি কি সিঙ্গেল? সে বলল, হ্যাঁ, এটা আমার জিজ্ঞেস করতে হয় নাকি? তার এই কথা শুনে আমার যেন আকাশ থেকে চাঁদ পাওয়ার মতো অবস্থা। তারপর কিছুদিন কথা হয়নি, কারণ আমি মেসেজ না দিলে সে কখনোই যেচে মেসেজ দেয় না। আমি তাকে মেসেজ দেওয়ার কোনো বাহানাই যেন পাচ্ছি না। আগে কোনো না কোনো বাহানা দিয়ে মেসেজ দিতাম, কিন্তু কিছুদিন ধরে কথা হয়নি, তাই আমারও মন মানছিল না। অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলাম। সেদিন কলেজ থেকে আসতে দেখছিলাম তার কয়েকটা বন্ধুর ছবি, সাথে তার ছবি পোস্টারে লাগানো। তাকে মেসেজ দিলাম, ভাইয়া একটা সাহায্য করবেন? সে বলল, কি সাহায্য? আমি বললাম, আপনার একটা বন্ধুকে আমার সে লাইক হয়েছে, তার আইডিটা একটু দিবেন। আমি এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলাম, যেন তার সাথে একটু কথা হয় আর তাকে যেন জেলাস ফিল করাতে পারি। সে বলল, না, আমি দিতে পারবো না। আমি ভাবলাম তার মানে কাজ হয়েছে। আমি তাকে বললাম যে যা চাইবেন তাই, তাও আমার আপনার সেই বন্ধুকেই লাগবে। সে বলল, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, নাম বলো। নিমিষে আমার আশায় জল ঢেলে দিল। আমি বললাম সিয়াম। সে ভালো মানুষের মতো আইডিটা আমাকে দিয়ে দিল। আমি মনে মনে বললাম, খাটাসের ঘরে খাটাস, আমার মনের অনুভূতি কি একটুও বুঝিস না তুই? ইস সরি, এত কিছুর মাঝে আমার সেই ভালোবাসার মানুষটার নামটাই বলতে ভুলে গিয়েছিলাম। তার নাম শুভ, সাহসী একজন পুলিশ অফিসার। চারদিকে তার বেশ প্রভাব। তার নাম শুনলে একটা আতঙ্ক তৈরি হয় চারিদিকে। এর মাঝে আমাকে কেউ বেবি বলে ডাক দেওয়ায় অতীত থেকে বের হলাম। যে আমায় বেবি বলে ডাকছিল সে আমার বান্ধবী মৌয়ের ভাই মাহিম। বয়স 8 কি 9 হবে। ও আমায় বিয়ে করতে চায়। আমি বললাম, কে তোমার বেবি? হ্যাঁ, আমি না বলছি আমায় বেবি ডাকবে না, আমায় কেমন বাচ্চা বাচ্চা লাগে। মাহিম বলল, তুমি তো বাচ্চাই, আমার বাবুনিটা। আমি একটু রাগী মুড নিয়ে বললাম, ও হ্যালো, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ওকে, তুমি যতই বলো না কেন, তুমি এখন আমার বেবি। তোমায় নিয়ে ঘর বাঁধবো আমি, আমাদের অনেকগুলো বাচ্চা হবে, পুরো একটা ক্রিকেট টিম বানাবো। আমি তো মাহিমের কথা শুনে টাসকে খেয়ে গেলাম। এই ছেলে বলে কি? আমি আর দেই না করে বললাম, তবে রে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে তার পিছু নিলাম। সে দৌড় দিল। তাকে ধাওয়া করতে করতে কার সাথে যেন ধাক্কা লেগে পড়েই যাচ্ছিলাম। ঠিক সময় কি যেন আমাকে ধরে নিল। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। আমি ভয়ে কান্না করতে করতে বললাম, আমার কোমর ভেঙে গেল গো, কেউ আমায় হসপিটালে নিয়ে যাও গো, না হলে স্বামী সন্তানের মুখ না দেখেই ওপরে চলে যেতে হবে। হ্যাঁ। তারপর একজন বলল, ভয় নেই নুসরাত, আমি ধরে নিয়েছি। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখতে আমি অবাক হয়ে গেলাম। একটা সুদর্শন ছেলে আমায় ধরে আছে। চুলগুলো সিল্কি ব্রাউন কালার, অনেক ফর্সা, আর চোখ দেখলেই সবাই ক্রাশ খেয়ে যাবে। কি মায়া ভরা চোখ! এত কিউট একটা ছেলে আমায় ধরেছে, ভাবতেই কেমন লজ্জা লাগছিল। তাই এত কিছুর মাঝেও আমি লজ্জায় লাল, নীল, সবুজ, হলুদ হতে থাকলাম। সে আমায় বলল, এই যে হ্যালো, তোমার কোথাও লাগেনি তো? আমি বললাম, না, ধরে নিয়েছিলেন তো, তাই একদম ঠিক আছে। তার সাথে হেসে হেসে কথা বলছিলাম, আর অন্যদিকে কেউ একজন রাগী দৃষ্টিতে এদিকেই তাকিয়েছিল। আমাদের এইরকম কথা বলাতে সে হয়তো রাগে চলে যাচ্ছে। আমি সেই ছেলেকে বললাম,
এখনো ধরেই থাকবেন নাকি ছাড়বেন? একটু পরেই ছেলেটা আমার কথায় থতমত খেয়ে ছেড়ে দিল। সে নিজেই বলল, আমার নাম রাফি। বাই দ্য ওয়ে, তুমি কে? নাম কি তোমার? আর এত ছোটাছুটি করছো কেন? আমি তার কথাই বললাম, হইছে থামুন, একসাথে এত প্রশ্ন মনে হয় চাকরির ইন্টারভিউ তো করে না। আমার কথা শুনে সে কিঞ্চিত হাসলো। আমার নাম নুসরাত, আমি ময়ের বান্ধবী, আর একটু আগে মাহিমকে ধরার জন্যই তাড়া করছিলাম। ওহ, আমি মৌয়ের খালাতো ভাই। তুমি কোন ক্লাসে পড়ো? আর এর মধ্যেই শুভ ভাইয়া পিছন থেকে বলল, কিরে, কখন এলি? আর এলি যে আমার সাথে দেখা করলি না? এখানে কি করছিস? এসব বলার মাঝে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কি কোনো কাজ নেই নাকি? এমন বাচ্চাদের মতো ছোটাছুটি করো কেন? যাও, মৌয়ের কাছে যাও। তার কথা শুনে আমার চোখে পানি টলমল করছিল, যেন কেউ একটু জড়িয়ে ধরলেই কান্নায় ভাসিয়ে দিব। এই লোকটা আমার সাথে এমন কেন করে? একটু আগেই তো কত সুন্দর বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর এই কথাতেই তো আমি অবাক হয়েছিলাম। লোকটার মাথায় কখন যে কি চলে ঠিক নাই। আস্ত একটা খাটাস। মনে হচ্ছে যেন আমি অপরাধী, আর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ধরার। শালা খাটাস, পুলিশগিরি তোর থানায় করিস, বাসায় কেন এমন করিস? মনে মনে আরো হাজারটা গালি দিয়ে সেখান থেকে দৌড়ে মৌয়ের রুমে চলে আসলাম। এসে দেখি মৌ তার হবু হাজবেন্ডের সাথে কথা বলছে। আমি কিছু না বলি ওর ফোনটা ছো মেরে নিয়ে নিলাম। ও আমার দিকে তাকে একটু করুণ দৃষ্টিতে বলল, দে না একটু কথা বলতে। তুই তো জানিস জাহিদকে আমি কতটা ভালোবাসি। জাহিদ মৌয়ের হবু হাজবেন্ড, আমার লাইন ক্লিয়ার না করে ননদিনী জামাই বানিয়ে নিবে, এটা হতে পারে না। তাই বললাম, এত কিসের তারা? আর মাত্র তো একটা দিন, তারপরে তো তাকে পেয়ে যাবি। মৌয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকাল গায়ে হলুদের পরেই বিয়ে। তাই আমার এই বাড়িতে আসা। মৌ এবার রাগ করে বলল, থাক, আর কথাই বলবো না। আমি মৌকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা মৌ, তোর ভাইটা এমন কেন করে বলতো? আমায় একটু বোঝে না, শুধু রাগারাগি করে। পুলিশগিরি তো থানায়, বাসায় কেন এরকম রাগী হয়ে থাকে? তুই তো জানিস আমার ভাই আর অতীত সম্পর্কে। মৌয়ের কথা শুনে আমি আমার অতীতে গেলাম। সেদিন শুভ ভাইয়ার আইডিটা দেওয়ার পরে আর কোনো কথা হয়নি। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর তাকে মেসেজ দিব না। সবসময় আমি কেন যে মেসেজ দিব, এই বলে আর এই কয়দিন কথা হয়নি। কিন্তু আবার কিছুদিনের মাঝে আমার মন তার সাথে কথা বলার জন্য বেকুল হয়ে উঠেছিল। আবার তাকে বেহায়ার মতো মেসেজ দিলাম, ভাইয়া একটা সাহায্য লাগবে। সে একটু বিরক্ত হয়েই বলল, আবার কি সাহায্য লাগবে তোমার? আপনি সেই বন্ধু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না, তাকে একটু বলেন না আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করতে। আমি পারবো না। আমি থানায় বসেছি অপরাধী ধরতে, অসহায় মানুষকে সঠিক বিচার পাইয়ে দিতে, তোমার প্রেমের লাইন ক্লিয়ার করতে না। হাজব পাবলিক সব। আমি মনে মনে বললাম, এই সুযোগ তাকে মনের কথাটা বলার। তাই বললাম, আপনি না অনেক কিউট, সুইট, হ্যান্ডসাম, একদম ক্রাশ খাইছি। এই মেয়ে, এইসব কি বলো তুমি? তোমার মতলব কি? তুমি না আমার বন্ধুকে লাইক করো? আরে না, আমি আপনার সাথে কথা বলার জন্যই ওইসব বলছি। বাজে কথা বলার লোক পাও না নাকি? আর মেসেজ দিবে না, আমি ডিউটিতে আছি। এইসব কি বলেন আপনি? আমার ফিউচার বেবির আব্বু, আমার হাজবেন্ড আপনাকে মেসেজ না দিয়ে আমি থাকতে পারবো না। বলেন আমাকে আপনার কেমন লাগে? শোনো, একটা সত্যি কথা বলি। তারপর সে যে কথা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটু দম নিয়ে বলল, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমাদের 3 বছরের রিলেশনশিপ। আমি ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার লাইফে আনতে পারবো না। ওর নাম তিশা। সে আমার চাকরি যখন ছিল না তখন আমায় ভালোবাসতো। বেকার ছেলেকে কয়জন ভালোবাসে বলো? আমি শুভ ভাইয়ার কথায় কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। শুধু চোখ জোড়া ভিজে আসছিল। নিজের অজান্তেই কয়েক ফোঁটা জল ফোনের উপরে পড়ে যায়। যাকে এতদিন ধরে ভালোবাসে যাচ্ছি সে কিনা অন্য কাউকে ভালোবাসে। শুভ ভাইয়া আবার বলতে শুরু করলো, আমাদের রিলেশনের ব্যাপারে বাড়িতে জানে, কিন্তু তিশার ভাই আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, যার কারণে সাময়িকভাবে আমাদের যোগাযোগ বন্ধ। যতই তাদের রিলেশনের কথা জানতেছি ততই বুকটা ফেটে যাচ্ছে আমার। এক পর্যায়ে তার বাকি কথা না শুনে আমি ফোন অফ করে কান্না শুরু করে দেই। কান্না করতে করতে ঘুমিয়ে যাই। আম্মু ডাক শুনে সন্ধ্যায় আমার ঘুম ভেঙে যায়। কিরে, তোর কি হয়েছে?
তুই তো এতক্ষণ ঘুমাস না। না আম্মু, কিছু না, শরীরটা একটু খারাপ লাগছিল তো তাই। বেশি খারাপ লাগতেছে? তোর বাবাকে বলবো? না, এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। ওকে, তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হয়ে আসার পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই নুসরাতকে পাওয়ার জন্য কত ছেলের লাইন লেগে আছে, কিন্তু আমি তাদের কাউকে পাত্তা না দিয়ে তোমার পিছনে পড়েছিলাম, আর সেই তুমি কিনা অন্য কাউকে নিয়ে ব্যস্ত। যাই হোক, এই নুসরাত আর কখনো তোমায় মেসেজ দিবে না ইন্সপেক্টর শুভ চৌধুরী। আমি নিজেকে নিজের মতো করে তৈরি করব। আমি সেদিনই আইডিটা নষ্ট করতে চাইছিলাম, কিন্তু পারিনি, তাই নতুন আবার একটা আইডি খুলে এর মাঝেই 7-8 দিন পরে সে নিজেই মেসেজ দিয়ে বলে, এই নুসরাত, তুমি নাকি আর্ট করতে পারো? আমি না চাইতেও সে আইডিতে গিয়ে বেহায়ার মতো রিপ্লাই দিলাম, হ্যাঁ পারি তো ভাইয়া, কোনো দরকার? সে বলল, আমার একটা ছবি আর্ট করে দিও। ঠিক আছে ভাইয়া, দিব। সে একটা ছবি পাঠিয়ে দিল, যে ছবিটা আমি অনেক আগে এঁকেছিলাম, তাই অনেক ছবি আইডি থেকে নিয়ে আমি স্কেচ করে রেখেছি। তাই মৌকে পরের দিন কলেজে গিয়ে সেটা দিলাম। মৌ সব কিছুই জানে আমার ব্যাপারে, তাই ও কিছু বলেনি। তারপরে আমি আমার পড়ালেখায় মনোযোগ দিলাম। পেরিয়ে গেল 2 বছর, এর মাঝে তার সাথে আর কোনো কথা হয়নি। একদিন হঠাৎ মৌ ফোন দিয়ে বলছে তার নাকি বিয়ে, আমাকে যেতে হবে, কারণ আমি তার বেস্ট ফ্রেন্ড। তাই দেরি না করে বা আমাকে বুঝিয়ে চলে গেলাম মৌয়ের বাড়ি। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। রাতের খাওয়া দাওয়া শেষে যখন মৌয়ের সাথে শুয়েছিলাম, তখন কি যেন আমার গায়ে এসে পড়লো। লাইট জ্বালিয়ে দেখে একটা কাগজে লেখা, প্রিয়তমা, এখনই ছাদে আসো। কে লোক আমাকে প্রিয়তমা বলে কেন ডাকছে, আর ছাদে কেন ডাকছে? এইসব ভাবতে ভাবতে আমি অনেকটা কৌতূহল নিয়ে ছাদে ঢুকলাম। গিয়ে দেখি ছাদের মাঝখানে মোমবাতি দিয়ে সাজানো, গোলাপ দিয়ে লেখা লাভ ইউ, তার পাশে একটা চিরকুট। আমি চিরকুটটা নিয়ে খুলে দেখি অবাক হলাম। চিরকুটে লেখা, তোমার বাচ্চার আব্বু তোমার জন্য কিছু চুড়ি দেখেছে। ছাদের ডান পাশে গিয়ে দেখো, একটা লাল বক্স পাবে, সেটাই চুড়ি আছে। প্লিজ এই চুড়িগুলো কালকে হলুদে পরো। আমি আর কিছু না ভেবে কেন জানি না চুড়িগুলো নিলাম আর সোজা রুমে এসে আমার ব্যাগে রেখে দিলাম। তারপরে শুয়ে এপাশ ওপাশ করছি ঘুমানোর জন্য, কিন্তু ঘুমিয়ে আসছে না। কি হতে পারে এই লোক, আর আমাকে চুড়ি দিল কেন? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে চোখে রোদ পড়তে ঘুম ভেঙে গেল। তখনই দেখি মাহিম আমার পাশে বসে আছে। তুমি এখানে কি করছো? মৌ কই? আপু নিচে গেছে, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকেনি। সেই সুযোগে আমি তোমাকে দেখার জন্য চলে আসছি। তোমাকে দেখলে আমার কেমন জানি রোমান্টিক হতে ইচ্ছা করে। কি বিছুরে বাবা, এই বয়সে এত কিছু জানে! না জানি আরেকটু বড় হলে কি করবে। আমি রাগ দেখিয়ে বললাম, তোকে রোমান্টিক হতে হবে না, এখন রুম থেকে বের হয়ে যা, আমি ফ্রেশ হব। মাহিম কিছু না বলে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই খেতে বসেছে, শুধু একজন ছাড়া, সে হলো শুভ ভাইয়া। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আয় খেতে বস। চেয়ার ফাঁকা না থাকায় আমি রাফি ভাইয়ার সামনে চেয়ারটায় বসলাম। খেতে খেতে দেখি রাফি ভাইয়া আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর পা দিয়ে আমার পা স্লাইড করছে। আমি আর খেতে না পেরে উঠে পড়লাম। কিরে, খাবি না? না রে, ভালো লাগছে না। আচ্ছা, শুভর খাবারটা একটু রুমে দিয়ে আসবে মা, ও কি জানি কাজ করছে। এই কথা শুনে আমার তো ভয়ে হাত পা কাঁপছিল। করুণ চোখে মৌয়ের দিকে তাকালাম ও ইশারায় বলল, যাক, কিছু হবে না। আমিও তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও তার রুমের দিকে পা বাড়ালাম। শুভ ভাইয়ার রুমের দরজায় টোকা দিতেই দরজাটা খুলে গেল। উকি দিয়ে ভিতরে দেখি কেউ নেই, তাই কিছু না ভেবে ভিতরে গেলাম। খাবারের প্লেট টেবিলে রেখে আসতেই একটা ডায়েরি চোখে পড়ল, তাই দাঁড়িয়ে গেলাম। ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পেজটা উল্টাতেই দেখলাম লেখা অজানা সম্পর্ক। আর একটা পেজ উল্টাতে যাব, তখনই কেউ একজন বলে উঠল, কাউকে না জানিয়ে তার পার্সোনাল জিনিসে হাত দিতে নেই, তুমি জানো না? আমি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি আমার জম। আমি ডায়েরিটা রেখে চলে যেতে নিলেই সে আমার হাত ধরে ফেলে আর দেওয়ালের সাথে চেপে ধরে আমার খুব কাছে এসে বলে, আমার ডায়েরিতে হাত দিয়েছ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই বলি সে আমার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে আসতে থাকে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি আর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে, কারণ শুভ ভাইয়া অনেক জোরে আমার হাত চেপে ধরেছিল। হঠাৎ শুভ ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, কি ভাবছ তোমার মতো একটা আনস্মার্ট মেয়েকে আমি কিস করব? বেরিয়ে যাও আমার রুম থেকে।
আর কখনো আসবে না। নাও লিভ। আমি কিছু না বলি কান্না করতে করতে ভাইয়ার রুম থেকে বেরিয়ে আসি। রুমে এসে কান্না করতে থাকি। তখন মাহিম এসে বলে, বেবি তুমি কান্না করছো? আমি মাহিমকে দেখে চোখের জল মুছে ফেলি। কান্না আড়াল করে বললাম, কই না তো, হয়তো চোখে কিছু পড়েছিল। আমি ফিডার খাই না বেবি, চলো তোমার মুড ঠিক করার জন্য বাহির থেকে ঘুরে আসি। চলো। মাহিম আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখনই চোখে পড়লো ফুচকার দোকান। আমি মাহিমকে বললাম, মাহিম চলো ফুচকা খাবো। ওকে চলো। মাহিম আর আমি ফুচকা খাচ্ছিলাম, তখন একটা বাইক ঝড়ের গতিতে এসে কাদা ছিটিয়ে বাতাসের গতিতে চলে গেল। বাইকে বসে থাকা লোকটার তেমন বয়স্ক নয়, ইয়াং ছেলে। আমি রেগে বাইকের পিছু নিতেই বাইকের নাম্বারটা মুখস্থ করে ফেলি। বাইকের দিকে তাকিয়ে বললাম, তুই জীবনও বউয়ের মুখ দেখতে পাবি না, কোনো মেয়েই তোকে পাত্তা দিবে না। মেয়ে দেখলে লুচ্চামি না? তোরা আমাদের দেখতে পাস না? আমাদের দেখানোর জন্য এসব করিস, তাই না? তোকে একবার হাতের নাগালে পাই, তারপর তোকে মজা দেখাবো। টিকটিকি লেজ পোড়া খাওয়াবো, তেলাপোকার রান্না করব। চিনিস নাই নুসরাতকে? খবিস কোথাকার, আস্ত একটা গন্ডার, দেখেই বোঝা যায়। আমার এইসব কথা শুনে মাহিম হাসতে থাকে। আমি কাছে গিয়ে বললাম, কি সমস্যা তোর? চল বাসায় যাব। আমার বেবি তো দেখছি সেই রেগে গেছে। বেবি রাগলেও না তোমাকে অনেক সুন্দর লাগে। এইবার কিন্তু তোকে রেখেই চলে যাব আমি, বলেই হাঁটা ধরলাম। মাহিম পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, এই না না দাঁড়াও, আমিও যাব বেবি। আমি আর মাহিম বাসায় চলে আসি। আসতে আর একটা ছটকা খেলাম। আমাকে যে বাইকটা রাস্তায় কাদা ছিটিয়েছিল, সেই বাইকটা এখানে। আমি মনে মনে বললাম, এইবার বাবাজি তুমি নুসরাতের হাত থেকে যাবে কোথায়? আমি বাড়িতে ঢুকে এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গেলাম শাওয়ার নেওয়ার জন্য। প্রায় 30 মিনিট শাওয়ার নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছতেছি। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আরে একটু জোরে বলো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি ভয়ে পেছনে তাকিয়ে দেখি অচেনা কেউ একজন। আমি চিৎকার দিতে যাব, তখনই সে আমার মুখে সজোরে চেপে ধরে তারপর বলে, শোনো মেয়ে, আমি ইচ্ছে করে তোমার রুমে আসিনি। আমি ভাবছি এইটা হয়তো শুভর রুম। বাইরের কাউকে কিছু বলবেন না, ইটস জাস্ট মিস্টেক। বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। এদিকে হাত থেকে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। আর একটু ওইভাবে ধরে থাকলে মনে হয় মারাই যেতাম। নতুন এই ডাকাত আবার কই থেকে আমদানি হলো? যাই হোক, আমি রেডি হয়ে এখন নিচে যাই। ওই ছেলেকে তো আমি পরে দেখে নিব। একটু পরে নিচে নেমে দেখি সবাই খেতে বসেছে। আমিও গিয়ে মৌয়ের পাশে চেয়ারে বসলাম। খাওয়ার মাঝে মৌ আমাকে বলল, কি রে নুসু, তুই আমার বিয়েতে পরার জন্য নতুন জামা কিনছিস? না রে, তুই যে তাড়া দিলি তাতে আর সময় পেলাম কই। আচ্ছা ঠিক আছে, আজকে আমার সাথে যাস, আমারও কিছু কেনাকাটা বাকি আছে। ওকে। আমি আর মৌ শপিংয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাব, তখনই দেখলাম ড্রাইভিং সিটে শুভ ভাইয়া আর তার পাশেই সেই লোকটা। আমি মৌকে বললাম, ওই ছেলেটা কে রে? ওটা আদনান ভাইয়া, ভাইয়ার বন্ধু। উনি খুব ভালো মানুষ। ভাইয়া অনেক বিজি মানুষ, তবুও যে আমার বিয়েতে আসছে এইটাই অনেক। ওহ চল, তাহলে ডাকাতটার নাম আদনান। আমরা গাড়িতে উঠে বসতে ব্যস্ত শহরে গাড়ি চলতে লাগলো। মিনিট 10 মধ্যে আমরা চলে আসলাম মলে। তোমরা ভেতরে যাও, আমাদের কিছু কাজ আছে। তোমাদের শপিং শেষ হওয়ার আগেই চলে আসবো। আচ্ছা ভাইয়া, নুসু চল। আদনানকে একবার আর চোখে দেখে নুসরাত চলে গেল ভেতরে। শুভ এমন দেখে মনে মনে বলল, নুসরাত, তুমি শুধু আমার দিকে তাকাবে, অন্য কারো দিকে না। এর মজা তোমাকে আমি বাড়িতে গিয়ে বোঝাবো। বলে সজোরে গাড়িতে একটা ঘুষি দিল। তখনই পাশ থেকে আদনান বলল, কি হয়েছে, তোরা এমন করছিস কেন? কিছু না, চলো। ওকে। আমাদের শপিং প্রায় শেষের দিকে। তখন কিছু ছেলে এসে আমাদের বিরক্ত করছিল। একজন তো মৌয়ের ওড়না টেনে ধরে, বলে, বেবি এক রাতে কত নিবা? বলি সবাই হাসতে শুরু করে। আমি মৌকে বাঁচাতে ওই ছেলেটাকে থাপ্পড় মারতে ছেলেটা আমার হাত ধরে ফেলে। তখনই আদনান ভাইয়া এসে ছেলেটার হাতটা এমন জোরে চেপে ধরে যে নিজেই কান্না করে বলে, ভাই ভুল হয়েছে, মাফ করে দাও। খারাপ কাজ করার আগে মনে ছিল না যে এইটা ভুল? বলি আদনান ভাইয়া সবাইকে ইচ্ছা মতো মারতে থাকে। তখন এক টুকরা কাঁচ আমার মাথায় এসে লাগে। আমি মাথায় হাত দিতেই রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলি, কারণ আমি রক্ত দেখতে পারি না।
যখন আমি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলাম তখনই কেউ একজন আমাকে ধরে ফেলে। চোখ খুলতে নিজেকে একটা হসপিটালের রুমে দেখতে পাই। পাশে আদনান ভাইয়া আমার হাত ধরে বসেছিলেন। আমার জ্ঞান ফিরে আসছে দেখেই ডক্টরকে ডেকে আনলেন। উনি এখন ঠিক আছে, আপনি বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডক্টর। বাসায় আসার সময় কেউ কারোর সাথে কথা বলেনি। বাড়িতে আসতেই মৌ আমাকে রুমে নিয়ে যায়। তারপর একে একে সবাই আমার খোঁজ খবর নিয়ে চলে যায়, কারণ আজকে মৌয়ের গায়ে হলুদ, বাড়িতে অনেক কাজ। সবাই আসলেও একবারের জন্য শুভ ভাইয়া আমাকে দেখতেই আসেনি। মৌকে পার্লার থেকে লোক সাজাতে আসছে, তাই ও কিছুক্ষণ পরে চলে যায়। একটু পরে শুভ ভাইয়া রুমে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। এই কি করছেন আপনি? আর আপনি এই রুমে কি করছেন? কেউ দেখলে অন্য কিছু ভাববে, প্লিজ বাইরে যান। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। বাই দ্য ওয়ে, তুমি এখন কেমন আছো? আমার কাছে এসে খাটে বসে কথাটা বলে। হ্যাঁ ভাইয়া, এখন ভালো। আদনান তোমার কোথায় কোথায় ছুঁয়েছে? এসব কি কথা ভাইয়া? উনি আমায় ছবির মানে টানে কিছুই না, যা বলেছি তার সোজা সাপটা উত্তর দাও, নয়তো আজ খারাপ কিছু হবে। এত জোরে আমার হাত চেপে ধরে যে আমি কান্না করে দেই। কান্না করে তাকে বললাম, আপনি কেন আমার উপর অধিকার খাটাচ্ছেন? আমি আপনার কে? আর উনি আমায় যেখানে ইচ্ছা সেখানে টাচ করবে। বিপদে উনি আমার পাশে ছিলেন, আপনি না। আমি আর আগের মতো নেই, এইটা মাথায় ঢুকিয়ে নেবেন আপনি। এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলি। শুভ ভাইয়া কেন জানি আমার এসব কথা শুনে আমার হাত ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালেন। চোখে পানি টলমল করছে। হয়তো আমায় কিছু বলতে চায় কিন্তু পারছে না। চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। একটু পরেই আমি নিচে যেতেই আদনান ভাইয়া বললেন, বাহ, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো? আমি তো ভাবলাম 10 দিনেও বিছানা থেকে উঠতে পারবে না, যে ভীতু। বলি হাসতে লাগলেন। আমার রাগ লাগলো কিন্তু কিছু বললাম না। একটু পরেই সেই বাইক নিয়ে আদনান ভাইয়া বেরিয়ে গেলেন। আচ্ছা, আদনান ভাইয়া তাহলে সেই বদমাইশ? এবার বুঝবে নুসরাতকে। এর মাঝে বাড়িতে বাজার লেগে গেল, বাড়ি ভর্তি লোক। আমি কিছুক্ষণ বাগানে হাঁটাচলা করে রুমে চলে আসলাম। এসে দেখি বিছানার উপরে ব্যাগে কিছু রাখা। ব্যাগটা খুলতে একটি শাড়ি আর কিছু চুড়ি দেখতে পেলাম। শাড়িতে সুন্দর কাজ করা, মাঝে মধ্যে সাদা পাথরে বসানো আছে। শাড়িটা বের করতে একটা চিরকুট হাতে পেলাম, সেখানে লেখা ছিল, প্রিয়তমা, আজকে তুমি এই শাড়িটা পরবে, তোমাকে মন ভরে দেখবো আমি। আমি তো চিঠি পড়ে পুরোই অবাক হয়ে গেলাম। কে হতে পারে এই লোক? শুভ ভাইয়া? না, উনি তো আমায় ভালোই বাসে না। তবে কি রাফি ভাইয়া? না, একদিনের পরিচয়ে কেউ এত দূর যেতে পারবে না। তাহলে কি আদনান ভাইয়া? উনি তো কথায় কথায় আমাকে হেনস্থা করে। তাহলে কি হতে পারে? আর 7-5 না ভেবে মৌয়ের কাছে চলে গেলাম। গিয়ে দেখি ওকে সাজানো শেষ। অনেক সুন্দর লাগছে তোকে। দেখিস জাহিদ ভাইয়া তোকে দেখে চোখ ফেরাতেই পারবে না। ধ্যাত, তুই যে এইসব কি বলিস না। নে, তুই এবার রেডি হয়ে যা, ওই বাড়ি থেকে সবাই আসবে একটু পরে। আরে না না, আমি পার্লারের লোকদের কাছে সাজতে পারবো না, আমার ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না, আজকে তোকে সাজতেই হবে। বলি আমাকে জোর করে বসিয়ে দিল। প্রায় 1 ঘন্টা ধরে সাজাচ্ছে আমাকে, কিন্তু এখনো নাকি বাকি আছে। আর এইদিকে আমার চায় যে অবস্থা। অনেক সাধনার পর তাদের হাত থেকে রক্ষা পেলাম। আয়নার সামনে গিয়ে দেখি পুরো শেওড়া গাছের পেতনি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমি নিচে গেলাম। গিয়ে দেখি মৌ স্টেজের উপরে বসে আছে, পাশে তার ফুফাতো বোন সাদিয়া বসে আছে। মৌ আমার দিকে চোখ পড়তে স্টেজের দিকে ডাকলো। আমি যেতেই নিচ্ছিলাম তখনই কেউ হাত ধরে ফেললো। এ কি আদনান ভাইয়া, তুমি? দূর ভাইয়া বলো না তো, আমার ভালো লাগে না। বাই দ্য ওয়ে, মুখে এইসব কি আটা ময়দা মেখে রেখেছো? ও হ্যালো, এটা আটা ময়দা না, মেকআপ। ওকে, যাই হোক, মোটামুটি ভালোই লাগছে। একদম ফ্লার্ট করতে আসবেন না। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। মেয়েদের পটিয়ে তারপরে তাদের জীবন নষ্ট করেন। এই মিস উড়ানচণ্ডী, আমার মোটেও ইচ্ছে নেই তোমাকে পটানোর। আর এই আদনান চৌধুরী কাউকে পটায় না, উল্টে মানুষ নিজেরাই পটে যায়। আর জীবন নষ্ট করবো কেন? হ্যাঁ, এই যে মিস্টার শুনুন, সে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল আমাকে কিছু বলতে না দিয়ে। থ্যাক, ভালো লাগে না। এই লোকটার সামনে যে কেন কিছু বলতে পারি না। আমি মৌয়ের কাছে গিয়ে বসতেই মাহিম আমার কাছে এসে বলল, মাশাল্লাহ, তোমায় তো আজ খুব সুন্দর লাগছে। আল্লাহ দেখো আমার বেবিটার দিকে কারো যেন নজর না লাগে।
মাহিম, চুপ থাকবি তুই? সারাক্ষণ ওকে এভাবে জ্বালাস কেন? এর মাঝেই দেখলাম আদনান ভাইয়া ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক চশমা, ব্ল্যাক ওয়াচ পরা একটা ছেলের সাথে কথা বলছে। তখনই আদনান ভাইয়াকে ভালোভাবে না দেখলেও এখন দেখছি হলুদ কালারের পাঞ্জাবি, সাদা পায়জামা, ব্ল্যাক ওয়াচ পরেছে, কানে ব্লুটুথ, আর এইদিকে চুল সিল্কি শাইন করা, কপালে বিন্দু বিন্দু খাম, চোখে হাজারো মায়া। যে কেউ সে চোখের দিকে তাকালে সে চোখের মায়ায় ডুব দিতে চাইবে। আমি তার দিকে তাকিয়ে এসব পর্যবেক্ষণ করছি, এমন সময় আদনান ভাইয়া আমার দিকে তাকিয়ে চোখ ঠিক দেয়। আমি তো একেবারেই থ মেরে যাই। চোখ নামিয়ে নিয়ে, এই লোকটা এমন কেন? সব সময় শুধু আমাকে লজ্জা দেয়। বিয়ে বাড়িতে সবাইকে দেখলেও একবারের জন্য শুভ ভাইয়াকে দেখতেই পেলাম না। তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, হয়তো জিএফ এর সাথে ঘুরতে গেছে। যাক, আমার কি? বর পক্ষ থেকে লোক আসলো হলুদ মাখানোর জন্য। তখন আমি মোড়ের থেকে এইদিকে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। বর পক্ষের কেউ একজন আমার কাছে এসে বলল, কি গো পরি, একা একা কি করো? তোমার বিএফ কই? তাই এইসব কথাবার্তা শুনে আমার রাগ হচ্ছে, বাট কিছু বলার নাই, বিয়ে বাড়ি ঝামেলা করা যাবে না। তখনই একজন পেছন থেকে বলল, কিরে রাজ, তুই এখানে কি করিস? আর এই পাখিটাকে নতুন পাইলি নাকি? কি হচ্ছে এখানে? আপনারা হলুদ মাখাতে আসছেন তো, এখানে কি? ছেলেগুলো আদনান ভাইয়ের দিকে তাকিয়ে কিছু না বলে চুপচাপ চলে গেল। একটু সাবধানে থাকতে পারো না? আর এখানে একা একা কি করছো? ভালো লাগছে না তাই। চলো। বলি আমার হাতটা ধরে নিয়ে যেতে লাগলো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোথাও যাব না। আদনান কোনো কথা না বলে আমায় টানতে টানতে সোজাদার বাইকের কাছে নিয়ে আসলো। আমি কোথাও যাব না আপনার সাথে। না জানি কোথায় নিয়ে গিয়ে পিস পিস করে কেটে আমার মাংস কিডনি বিক্রি করবেন। তোমার যে বডি, এতে হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না, তবে কিডনি বিক্রি করা যাবে। বলেই হাসতে শুরু করে। প্লিজ ভাই, আমায় ছেড়ে দেন, এমন কিছু করবেন না। এখনো আমার বিয়ে হয়নি, বাচ্চার মুখ দেখিনি, নানি দাদির ডাকি শুনিনি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে উপরে পাঠিয়ে দেবো। বাইকে উঠো। আমি আর কিছু না বলে বাইকে উঠে বসলাম। কি হলো, আমায় ধরবে না? না ধরলে তো পড়ে যাবে। আস্তে করে তার ঘাড়ে হাত রাখলাম। বাইক স্টার্ট দিতেই আমি তাকে পেছন থেকে অনেক জোরে চেপে ধরি। আদনান ভাইয়া ডেবল একটা হাসি দিয়ে বলে, সেই তো ধরলেই, জাস্ট টাইম নষ্ট। আমার এক অজানা অনুভূতি কাজ করছিল। কোনোদিন কাউকে এভাবে জড়িয়ে ধরিনি। মনে হচ্ছে এভাবে চিরকাল থাকতে পারলে ভালো হতো। আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা, তবে আমার প্রতি অনুভূতিটা বলে বোঝানোর মতো না। আমি আসক্ত তার প্রতি, প্রচণ্ড আসক্ত। তোমায় আমি আমার করেই ছাড়বো। আদনান চৌধুরীর জন্য হাজারো মেয়ে পাগল থাকলেও এই আদনান শুধু নুসরাতের প্রতি আসক্ত। কিন্তু আমার জীবনের সাথে তোমাকে জড়ালে তুমি অনেক বিপদে পড়বে। আমি চাই না আমার প্রিয়সীর কিছু হোক, তাই সব কিছু মিটিয়ে তোমায় আমি আমার করব। বাইকটা একটা নদীর কিনারায় এসে থামালাম। জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে মৃদু বাতাস, পাখির ডাক, পাশেই কিছু কাশফুল, সব মিলিয়ে এক অপূর্ব জায়গা এটা। আমি বাইক থেকে নেমে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। নিজেকে এখন মুক্ত পাখির মতো মনে হচ্ছে, চাইলেই যেন ডানা মেলে উড়ে যাব। আমি নদীর আরেকটু কাছে গিয়ে নুসরাতের শাড়ির কুচিটা ধরে প্রাণীতে হাঁটতে লাগলাম। দূরে দাঁড়িয়ে আমি এইসব দেখে যেন নিজেও এক প্রশান্তির দুনিয়ায় হারিয়ে গেছি। মন ভরে তার হাসি মুখটা দেখছি। না, লোকটা এতটাও খারাপ না যতটা আমি ভেবেছিলাম। এর মাঝে কেউ একজন নুসরাতের হাত ধরে ফেলে। তাকিয়ে থাকে আদনান। লোকটা তার এতটা উপকার করলো, তাই নুসরাতও আর কিছু বলল না। দুজনেই হাত ধরে কিছুক্ষণ হাঁটলো। কি এখন মন ভালো আছে? তোমাকে একটা কথা বলতে চাই, শুনবে? বলেন। আদনান বেশ দম নিল কিছুক্ষণ। নুসরাত অবাক হয়ে তাকিয়ে আছে। একটা কথা বলতে এত খামখেয়ালি? আদনান এবার বলতে শুরু করলো। নুসরাত, জানো আমি একজন মাফিয়া, আন্ডারওয়ার্ল্ডের নাম্বার 1 মাফিয়া। নুসরাত চমকে ওঠে। আদনানকে সে ভালো মনে করেছিল, কিন্তু এ কি, আগে যা ধারণা করতো তাই ঠিক? বলো, জানো কি? না। আচ্ছা যাক, সেসব বাদ দাও। তুমি কি জানো তোমায় আমি প্রথম কোথায় দেখেছিলাম? না। আমি 2 বছর আগে একদিন এক জরুরি কাজে ঢাকা মিরপুরে যাওয়ার সময় রাস্তার পাশের এক বৃদ্ধকে খাইয়ে দিতে দেখি তোমায়।
বিশ্বাস করো, সেদিন থেকেই তুমি আমার নজরে পড়ে গেছো। তোমাকে সেই 2 বছর আগে থেকেই আমি গার্ড দিয়ে রাখতাম যেন তোমার কোনো ক্ষতি না হয়। তোমাকে সবসময় নজরে রেখেছি। তোমাকে আমি ভালোবাসি, আমার তোমাকে চাই। বাহ, আপনি বললেন আপনি আমাকে চান, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমি অনেক দিন আগে থেকে একজনকে ভালোবাসি, আর তাকে আমিও 2 বছর ধরে ভালোবাসি। আদনানের চোখ লাল হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, যেন এখনই সেই ছেলেকে খুন করে ফেলবে। নিজের রাগ কন্ট্রোল করার জন্য গটগট করে বাইকের কাছে চলে যায়। নুসরাত কিছু না বলে তার কাছে চলে যায়, তারপর বাইকে বসে পড়ে। দুজনের মনই খারাপ, কেউ কারোর সাথে কথা বলে না। বাড়িতে পৌঁছে নুসরাত বাড়িতে ঢুকে পড়লেও আদনান বাড়িতে ঢোকেনি। বাইক ঘুরিয়ে আবার চলে যায়। নুসরাত বাড়িতে ঢুকে থাকে বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ, বরপক্ষরা চলে গেছে। নুসরাত সোজা রুমে গিয়ে বেশ কিছুক্ষণ শাওয়ার নেয়, নিয়ে বের হয়ে আয়নার সামনে গিয়ে ভাবে, আচ্ছা উনি কি মাফিয়া না হলে পারতেন না? উনি আমায় এতদিন ধরে ভালোবেসে গেছে, আগে কেন বলেনি? আচ্ছা উনি আমাকে বাইরে নামিয়ে দিয়ে কোথায় চলে গেলেন? ধ্যাত, আমি ওনার কথা কেন ভাবছি? আমি তো শুভ ভাইয়াকেই ভালোবাসি, আর তাকেই ভালোবেসে যাব, সে আমায় ভালোবাসুক না ভালোবাসুক। আমি অন্য কারো কথার মাথায় আনবো না। মুডটা কিছুতেই ঠিক হচ্ছে না, বারবার আদনান ভাইয়ার বলা কথাগুলো মনে পড়ছে। মন ভালো করার জন্য ছাদে চলে যায়, গিয়ে দেখি আগে থেকে আদনান ভাইয়া সেখানে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে, নিজের রাগ আর কষ্টকে কমানোর জন্য। পেছনে কেউ আছে তাকাতেই দেখে আমি। হঠাৎ করে ছাদের সাথে লাগানো দেওয়ালের সাথে চেপে ধরে আমাকে। আমি কিছু বলে ওঠার আগে আদনান নিজের ঠোঁট মিশিয়ে দেয় আমার ঠোঁটের সাথে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুক ধুকপুক ধুকপুক করছে। আমি কিছু বলতেও পারছি না, আবার ছাড়াতেও পারছি না, কারণ আদনানের শক্তির সাথে পেরে উঠছি না আমি। প্রায় 5 থেকে 6 মিনিট পরে নুসরাতকে ছেড়ে দিয়ে হনহন করে চলে যায় আদনান। আর এইদিকে নুসরাত থ হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে তার সাথে কি হয়ে গেল? আচমকা ঠোঁটে ব্যথা অনুভব করলো, হাত দিয়ে দেখে রক্ত বেরোচ্ছে। মনে হচ্ছে একটু আগে নুসরাতের ঠোঁটের ওপর দিয়ে 3য় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। নুসরাতের মাথা ঘুরছে, কারণ সে রক্ত দেখতে পারে না। সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুমের মাঝে কারো গরম নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়তেই কিছুটা নড়ে চড়ে ওঠে নুসরাত। আদনান এসেছে তার প্রিয়সীর কাছে, ঠোঁটে একটা ছোট্ট চুমু দিয়ে মলম লাগিয়ে দেয়। তারপর কিছুক্ষণ নুসরাতকে জড়িয়ে ধরে তার পাশে শুয়ে থাকে। আদনান মনে মনে বলে, পাগলিটার দরজাটাও লাগানোর কথা মনে থাকে না, আমি না দেখতে পেলে কি হতো তখন। নুসরাত এতটাই গভীর ঘুমে ছিল যে কেউ তাকে জড়িয়ে ধরে আছে সেটা বুঝতেই পারছে না। ইস, পাগলিটাকে ওইভাবে কিস না করলেও পারতাম। কি করতাম, রাগ কন্ট্রোল করতে একদম পারি না আমি। এখন ওর থেকে নিজেই বেশি কষ্ট পাচ্ছি। কিছুক্ষণ এইভাবে থাকার পর রুমের দরজাটা লাগিয়ে আদনান চলে যায়। কে একজন এই দিকেই আসছিল। হঠাৎ আদনানকে নুসরাতের রুম থেকে বের হতে থেকে চমকে যায় সে। যে দেখেছিল সে আর কেউ নয়, সে হচ্ছে শুভ। শুভ ভেবেছিল আজকে রাতে নিজের মনের সব কথা বলে দেবে, তাই নুসরাতের রুমের দিকে আসছিল। তারপরেই এসব দেখে। রুমে গিয়ে দেখে নুসরাত ঘুমাচ্ছে। আর যে করে হোক ওকে সব বলতে হবে, নয়তো আদনান তার থেকে নুসরাতকে কেড়ে নেবে। শুভ নিজের প্রাণ বাঁচানো বন্ধুর সাথে বেইমানি করবে কিভাবে? শুভ নুসরাতের রুমে গিয়ে দরজায় ডাকতে থাকে, নুসরাত, এই নুসরাত, ওঠো, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল, ওঠো। বলেন। আরে ওঠো, ছাদে চলো প্লিজ, একটা আর্জেন্ট কথা আছে। কালকে বলিয়েন, আমার খুব ঘুম পাচ্ছে। না, আজকেই বলতে হবে, তুমি ওঠো। শুভ না পেরে পানি এনে নুসরাতের মুখে ছিটিয়ে দেয়। এতে নুসরাত ধরফরিয়ে ওঠে। চিৎকার দিতে যাবে তখনই শুভ মুখ চেপে ধরে বলে, আরে আমি শুভ, চলো ছাদে যাব, একটা কথা বলার আছে। এই বলে নুসরাতের হাত ধরে হাঁটা শুরু করে। ছাদে এসে হাঁটু গেড়ে শুভ নুসরাতকে বলে, লাভ ইউ, ডু ইউ লাভ মি? নুসরাত কি বলবে ভেবে পাচ্ছে না। কয়েকদিন আগে এই কথাটা বললেও সে এই প্রপোজটা অ্যাকসেপ্ট করত, কিন্তু আজ পারবে না, কেননা সে বুঝে গেছে সে কাকে ভালোবাসে। আগে যা ছিল শুভর প্রতি সবই মায়া, আর শুভ তো তিশাকে ভালোবাসে, তাহলে হঠাৎ তাকে কেন প্রপোজ করলো? এসব ভাবতেই আবার শুভ বলল, কি হলো নুসরাত, আনসার মি। আপনি তো তিশাকে ভালোবাসেন, আমাকে হঠাৎ প্রপোজ করছেন কেন? শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তিশা, তাকে তো আমি কবে ছেড়ে দিয়েছি। সে যে 12 পুরুষে আসক্ত ছিল
সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি তাকে অসম্ভব রকম ভালোবাসতাম। তাকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার লাগতো। তোমাকেও আমি একটু একটু ভালোবাসতাম, কিন্তু কি করব, পরিস্থিতি এমন ছিল যে আমি চাইলেও সেদিন তোমায় আপন করে নিতে পারতাম না। তাই তো তোমায় আমি সেদিন রিজেক্ট করেছিলাম। পরে বুঝতে পেরেছিলাম তুমি আমার জন্য পারফেক্ট ছিলে। তিশাও আমাকে ছেড়ে এক ছেলের সাথে পালিয়ে যায়। তারপর তোমায় আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি। বিশেষ করো, তোমায় আমি অনেক অনেক ভালোবাসি। তুমি আমায় ছেড়ে গেলে আমি মারা যাব। নুসরাত একটু হাসলো। এই তাহলে কাহিনী? না পেয়ে তার দিকে ঘুরছে। নুসরাত তখন কিছুটা তাচ্ছিল্যে সুরে বলল, হ্যাঁ, সেদিন আমার কেমন লেগেছিল তাহলে? আপনাদের মতো ছেলেদের বিশ্বাস নাই। কে জানে, হয়তো তিশা আবার ফিরে এলে আবার আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। যাই হোক, আমি আপনার এই প্রস্তাবে রাজি না, কারণ এখন আমার লাইফে একজন পারফেক্ট কাউকে পেয়ে গেছি। আপনি ঠকাতে পারেন, কিন্তু আমি তো পারি না। তাই এসব বাজে কথা আমার সামনে আর বলবেন না। নুসরাত আদনানের কথা চিন্তা করে রাতে ঘুমানোর আগে ঠিক করে সে আদনানের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। আর মাফিয়া হয়েছে তো কি হয়েছে, নিজের ভালোবাসা দিয়ে তাকে সেই পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনবে। এইসব ভেবে নুসরাতও পেছনে না তাকিয়ে চলে যায়। শুভ সেখানে বসে থাকে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে এই ভুল শোধরাতেই হবে। কালকেই আমি তোমাকে বিয়ে করব। পরের দিন আদনানকে নিয়ে ছাদে দাঁড়িয়ে সব বলে শুভ। আদনান ভালো করেই জানে, শুভ জানে সে নুসরাতকে ভালোবাসে, কিন্তু আদনান নিজের পরিচয় গোপন করে আছে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন শুভ বলে, দোস্ত, তুই তো সেদিন ওই মাফিয়াদের কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলি। আজ আমাকে আরেকবার বাঁচা প্লিজ। ওকে না পেলে আমি মরেই যাব। দোস্ত, তুই বল আমাকে কি করতে হবে? এমনি শুধু বাচ্চাদের মতো কাঁদলে হবে? দোস্ত, তোর তো অনেক সাহস। তুই প্লিজ নুসরাতকে কিডন্যাপ করে আমার কাছে নিয়ে আয়, এরপর আমি ওকে বিয়ে করব। শুভ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই একজন পুলিশ অফিসার, তুই বলছিস আমাকে কিডন্যাপ করতে? তোর কি মাথা পুরোই গেছে? দোস্ত, মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে। আমি ওকে ভালোবাসি, ওকে চাই, আর আমি তো ওর কোনো ক্ষতি করব না। ওকে বিয়ে করব। প্লিজ আমাকে লাস্টে এই হেল্পটা কর। আদনান কিছুক্ষণ চুপ থাকে। মনে মনে তার ছেলের হাসি আদনান মনে মনে ভাবে, আমার প্রেয়সীকে আমার থেকে কেড়ে নেওয়ার ধান্দা করছিস? বাহ, ভালো, চল তোর প্ল্যান মাফিকেই সব কাজ করব। নিজেকে অনেক চালাক ভাবিস তুই, তাই না শুভ? বন্ধুত্বের ব্ল্যাকমেল করে তুই আমার 2 বছরের ভালোবাসা কেড়ে নিতে চাইছিস। ওয়েট, তোকে মজা দেখাচ্ছি। কী রে ভাই, আমার কাজটা একটু করে দিবি প্লিজ? বিশ্বাস কর, আমি নুসরাতকে ছাড়া বাঁচব না। আচ্ছা ঠিক আছে, আর শোন, কখন কি করতে হবে সব আমি তোকে পরে বলে দেব। ওকে। এই মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছে করছে। ইউনো, তুমি আমার বাচ্চার বাপ হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও। আমি ওয়েট করছি। আদনান তার গার্ডের সাথে বসে কথা বলছিল। তখনই ফোনের স্ক্রিনের ওপর জলজল করে ওঠে মেসেজটি। সবাই ফোনের দিকেই তাকিয়ে আছে। সবার এমন করে ফোনের দিকে তাকানো দেখে ফোনটা হাতে নেয় আদনান। মেসেজটা পড়ে আদনান অবাক। একটু পরে আরেকটা মেসেজ আসে। এই যে মশাই, আপনি যদি এখন পৃথিবীর সব থেকে ব্যস্ততম লোক হয়েও থাকেন, তাতেও আমার কিচ্ছু আসে না। এক্ষুনি ফোন দিন, নয়তো বাচ্চাকে কোলে নিতে দিব না। এমন মেসেজ দেখে আদনান হতভম্ব হয়ে যায়। সব মিটিং ক্যান্সেল করে সাইটে এসে সেই নাম্বারে কল করে। কল রিসিভ করতেই আদনান বলে, হ্যালো, কে বলছেন? বাহ, নিজের বউয়ের নাম্বারটাই মনে রাখেননি। আশ্চর্য, আমার বউ কই থেকে আসবে? আমি তো বিয়েই করিনি। ফাজলামো বাদ দিয়ে বলো তুমি কে বলছো। আমি নুসরাত, আপনার বাচ্চার আম্মু। নুসরাতের কথা শুনতেই চমকে যায় আদনান। এটা কি হলো? ও নিজেই তো আদনানকে রিজেক্ট করেছিল, আবার নিজেই বলছে সে আদনানের বউ। আর কি এইসব উদ্ভট মেসেজ দিচ্ছে? তুমি ঠিক আছো তো নুসরাত? এসব কি বলছো? আমি কি তোমার কাছে যাব? ডক্টরের কাছে যাবে তুমি? ধুর, আমি একদম ঠিক আছি। আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। আদনান এই কথা শুনে অনেক খুশি হয়। অবশেষে তার প্রিয়সীর মনে জায়গা করে নিতে পেরেছে। তারপর দুজন আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। বাড়িতে আজ অনেক ব্যস্ততা। নুসরাতের আত্মীয়রা এসেছে, সে বাগানে হাঁটছিল। এর মাঝে নুসরাতকে কেউ একজন সেন্স করে গাড়িতে করে কাজী অফিসে নিয়ে আসে। সেখানে আদনান, শুভ, কাজী সাহেব আর আদনানের কিছু বডিগার্ড ছিল। নুসরাতের সেন্স ফিরতেই নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে। সামনে তাকাতেই আদনান, শুভ, কাজী সাহেব আর কিছু গার্ডদের দেখতে পায়। নুসরাতের হাত বাঁধা।
আমাকে এখানে কেন এনেছেন? আর কি হচ্ছে এখানে? ছাড়ুন আমায়। আদনান, এইসব কি? আরে নুসু, আমি বলছি বিয়ে হবে এখানে, বুঝছো? নুসরাত চমকে ওঠে। কার বিয়ে আর কার সাথে বিয়ে হচ্ছে? নুসরাত অবাক হয়ে শুভকে বলে, বিয়ে? কার বিয়ে? তোমার সাথে আমার বিয়ে। না, কখনোই না। আমি আপনাকে বিয়ে করব না। ভালোভাবে বিয়ে করবে না সেটা আমি জানি, তাই তোমাকে এখানে আদনানের সাথে প্ল্যান করে নিয়ে আসলাম। কি? আদনান আমাকে নিয়ে আসছে? আর বেশি কথা নয়, কাজী সাহেব বিয়ে পড়িয়ে নিন। ওয়েট ওয়েট, শুভ, এত তাড়া কিসের? বিয়ে করবে তার আগে 4.5 বছরের হিসাবটা মিলিয়ে নি। বলেই আদনান তার গার্ডের বলল, নুসরাতকে ছেড়ে দাও আর সেই চেয়ারে শুভকে বসাও আর হাত মুখ বেঁধে ফেলো। এটা কি হচ্ছে আদনান? তুই আমায় বেঁধে রাখবি মানে? তুই না আমার বন্ধু। মানে পরে বুঝবি, আগে বিয়েটা হোক। কার বিয়ে? কার সাথে? আর কিছু না বলতে দিয়ে গার্ডরা শুভকে বেঁধে ফেলে। নুসরাতকে কাছে বসাই আদনান। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না আদনান, আমায় ছেড়ে দেন, আমি বাসায় যাব। চুপ থাকো, আর একটা কথা বললে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিব। নুসরাত ধমক খেয়ে আর কিছু বলে না, কারণ সেও চায় আদনানকে বিয়ে করতে। আদনান আর নুসরাতের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, আর এদিকে শুভ ছটফট করছিল। এখন শুভকে ছেড়ে দাও। গার্ডরা ছেড়ে দিতেই আদনানের গলা চেপে ধরে শুভ। তুই কিভাবে পারলি এটা? আমি যাকে ভালোবাসি তাকে কেন বিয়ে করলি? আমি তো ওকে কিডন্যাপ করে আনতে বলেছিলাম, আর তুই কি না? তোর অনেক আগে থেকেই আমি ওকে ভালোবাসতাম, ওকে, আর ও নিজেও আমাকে ভালোবাসে। আর তুই জানিস না, এই আদনান যা চায় তা নিজের করেই ছাড়ে। বাদ দে, চল বাসায় যাব। আজকে নুসরাত আর আমার বাসর ঘর তুই নিজে সাজাবি। এরপর তোকে যেতে হবে ওই যে দেখ আকাশ, ওইখানে। শুভ অবাক, কি হলো এটা তার সাথে? নুসরাতকে আদনান শুভদের বাসায় দিয়ে আবারও বেরিয়ে পড়ল। শুভকে নিয়ে কারেন্টের শক দেওয়া হচ্ছে আদনানের আস্তানায়। শুভ চিৎকারে চারিপাশ থমথমে হয়ে গেছে। আদনান একটু পরেই ঢুকলো। শুভ অবাক হয়ে তাকিয়ে আছে। আদনান তখন তার সামনে দাঁড়িয়ে বলল, কি ইন্সপেক্টর সাহেব, কেমন লাগছে? আদনান, এসব কি দোস্ত? তুই না আমার বন্ধু। বন্ধু? এটা শুধু একটা নাটক ছিল, পূর্ণদৈর্ঘ্য নাটক। তুই ভেবেছিস আমি তোর সাথে বন্ধুত্ব করেছি? না, আমি নাটক করেছি তোর সাথে। ভুলে গেছিস 50 লক্ষ টাকার বিনিময়ে একটা কিশোর প্রাণকে শেষ করার কথা? তামিম ছিল তার নাম। কথাটা শুনে শুভ থমকে গেল। সে প্রায় ভুলে গিয়েছিল সেই ঘটনার কথা। আজ আবার সেই কথা কেন উঠছে? শুভ তাকিয়ে আছে দেখে আদনান ধারালো একটা ছুরি হাতে নিয়ে শুভর গলার কাছে নিয়ে বলল, ভুলে গেছিস সেই তামিমের কথা? এই আদনান সেই তামিমের বড় ভাই। তোকে মারার জন্য আমি আমার পড়াশোনা ফেলে রেখে বাসায় এসেছি। আজ আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। আদনান প্লিজ, এরকম করিস না। আমি ভুল করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দে। লোভে পড়ে গিয়েছিলাম। চুপ, একদম চুপ। এখন তোর বাসায় কল করে বল তুই ডিউটিতে যাবি কয়েকদিনের জন্য, আর্জেন্ট ডাক এসেছে। আমি কোথায় যাব? কুত্তার বাচ্চা, তোকে যেটা বলতে বলছি সেটা কর। শুভ কল করে তার বাসায় কথাটা বলে দিল। এরপর আদনানের দিকে তাকিয়ে বলল, আদনান এবার বল কোথায় যাব? উপরে। আদনান প্লিজ ক্ষমা করে দে। শুভ আর কিছু বলতে পারল না, তার জিভটা কেটে গেল। আদনান পাগলের মতো তার ওপর একের পর এক আঘাত করে যাচ্ছে। শুভ শরীর থেকে অঙ্গগুলো টুকরো টুকরো হয়ে নিচে পড়ছে। আদনান থামলো। এরপর স্বামীর দিকে তাকিয়ে বলল, স্বামী, ওর লাশের টুকরোগুলো রাস্তার ডাস্টবিনের পাশে ফেলে আসো, যাতে কুকুরদের একটু খেতে সুবিধা হয়। বলে হাসতে হাসতে চলে যেতে গেল কাপড় চেঞ্জ করে। শুভদের বাসায় গিয়ে নুসরাতকে নিয়ে চলে গেল নিজের বাসায়। সেখানে গিয়ে দরজায় নক করতেই আদনানের মা নাজমা বেগম দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে আছেন। তখন আদনান বলল, আম্মু, ও নুসরাত, ওকে আমি ভালোবাসি, তাই বিয়ে করে নিয়ে এসেছি। আদনান বাবা আমার, তুই এটা কি করে করতে পারলি, তাও আমাদের না জানিয়ে? আমার ইচ্ছে হয়েছে তাই বিয়ে করেছি। কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি এই বাড়ি থেকে চলে যাই। না না না, আমাদের কোনো প্রবলেম নেই। তুই বিয়ে করেছিস, ভালো করেছিস, কিন্তু শোন বাবা।
আদনান সেসব কিছু না শুনে নুসরাতকে নিয়ে তার রুমে চলে যায়। আমি এই রুমে থাকবো না। তো কোন রুমে থাকবে? পাশে অনেক রুম খালি আছে, ওখানে যে কোনো রুমে। ওকে, তোমার যা ইচ্ছা। নুসরাত ভাবতেই পারেনি আদনান এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। আদনান ওয়াশরুমে ঢুকলে নুসরাত অন্য একটা রুমে এসে ওয়াশরুমে ঢুকে বেশ কিছুক্ষণ শাওয়ার নেওয়ার পরে বের হতেই দেখে আদনান তার বেডে শুয়ে ফোন টিপছে। আপনি এখানে কি করছেন? তুমি এই তো বললে আমার রুমে থাকবে না, তাই আমি তোমার রুমে চলে আসলাম। আমরা যেহেতু স্বামী স্ত্রী, তাই এখন থেকে আমরা একসাথে থাকবো। ইম্পসিবল, আমি আপনার সাথে থাকতে পারবো না। আর আমার এই বিয়েতে মতও ছিল না। মত না থাকলেও বিয়েটা কিন্তু হয়ে গেছে, তাই এখন আমিও আমার ওয়াইফের কাছ থেকে কোথাও যাব না। যাও, নিচে যাও, আমার জন্য খাবার নিয়ে আসো, খিদা লাগছে। আমি আপনার চাকর নাকি যে খাবার নিয়ে আসবো? না নিয়ে আসলে আজকে এই বাসরটা করে ফেলি, তাহলে কেমন হবে? বলেই আদনান একটা ডেভিল হাসি দিয়ে নুসরাতের দিকে এগোতে থাকে। নুসরাত আদনানের মতলব বুঝতে পেরে দৌড়ে নিচে যায় খাবার আনতে। নুসরাতের কাণ্ড দেখে আদনান হাসতে থাকে। খাবার ঠান্ডা হয়ে গেছে, সাথে রান্না করে একটা পিঁপড়ারও নাড়াচাড়ার আওয়াজ নেই। সবাই নিজের রুমে, তাই নুসরাত খাবার গরম করছে, তখনই আদনানের কণ্ঠ ভেসে আসলো। হো গো, আমার জান পাখি, খাবার কি আজ পাবো? নুসরাত আদনানের কথা শুনে তাড়াতাড়ি খাবার গরম করে তার কাছে গেল। আদনান গম্ভীর কণ্ঠে বলল, এতক্ষণে মহারানীর খাবার আনার টাইম হলো। যখন লেট করে ফেলেছো তখন শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি? তুমি এখন আমাকে খাইয়ে দিবে। কি? আমি পারবো না। না পারলে আজকেই বাসর হবে। আমি ভয়ে আর কিছু না বলে খাইয়ে দিতে লাগলাম। আমি খাইয়ে দিচ্ছি আর সে আরামসে ফোন টিপছে। হঠাৎ বলল, তুমিও খাও। না, আমি পরে খাবো। খেতে বলছি খাবে, এত কথা বাড়াও কেন? হ্যাঁ, আমিও তার সাথে খেয়ে নিলাম। প্লেট রেখে এসে আমি চুপচাপ শুয়ে পড়লাম। আদনান ভাইয়া আমার দিকে একবারও তাকালো না। ভাবছিলাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। এসব ভাবতেই দেখি আদনান ভাইয়া পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার চুলে নাক গুজে রেখেছে। কি করছেন? ছাড়ুন, আপনি তো দেখছি বেশ অসভ্য। অসভ্যের কি আছে? হ্যাঁ, নিজের বিয়ে করা বউকেই তো জড়িয়ে ধরেছি নাকি? আদনান ভাইয়া আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটে একটা গভীর চুমো দিল। তারপর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে ঘুমের দেশে হারিয়ে গেল। সকাল 8টায় ঘুম ভাঙে আদনানের। আদনান ঘড়ির দিকে তাকাতেই অবাক। আগে যে কত রাত নির্ঘুম কেটেছে ঠিক নেই। আদনানের মনে হচ্ছে এতদিন পরে সে শান্তিতে ঘুমিয়েছে। নুসরাতের দিকে চোখ পড়তেই আদনানের চোখ আটকে যায়। পুতুলের মতো দেখতে একদম। গোলাপি ঠোঁট, মন চাচ্ছে ওই ঠোঁট ছুঁয়ে দিই। আদনান নিজেকে সামলাতে না পেরে নুসরাতকে কিস করে বসে। এতে নুসরাতের ঘুম ভেঙে যায়। নুসরাত আদনানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। আদনান এই কাণ্ড দেখে নিজেই অবাক। দুজন ফ্রেশ হয়ে নিচে যেতে দেখে তাদের দুজনেরই বাবা মা একসাথে বসে আছে। তারা সবাই হেসে কথা বলছে। তার মানে এই বিয়েতে সবাই খুশি। আজকে আদনান আর নুসরাতের আবার বিয়ে হলো, সব নিয়ম নীতি মেনে। সব আত্মীয় স্বজনদের ডাকা হয়েছিল, কিন্তু শুভ আসেনি। আসবেই বা কিভাবে? এতক্ষণে হয়তো তার লাশটা রাস্তার কুকুরেরা চিবিয়ে খেয়েছে। নুসরাত বাসর ঘরে বসে আছে। তার মনে আজ পৃথিবীর সব ভূমিকম্প হচ্ছে। দরজা লাগানোর আওয়াজে নুসরাতের হুঁশ ফিরে সামনে তাকাতেই আদনানকে দেখতে পাই। আদনান রুমে ঢুকে দেখে গোলাপ দিয়ে সাজানো বাসর ঘরে আরেকটা গোলাপ ফুটে আছে। আদনান নুসরাতের কাছে গিয়ে বসতেই নুসরাত নড়ে চড়ে বসে। আদনান নুসরাতের ঘোমটা সরায়। আদনান চোখ ফেরাতেই পারছে না, যেন সদ্য আকাশ থেকে নেমে আসা পরী বসে আছে তার সামনে। নুসরাত বড়ই অস্বস্তিতে পড়ে যায়, তাই বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। এত ভারী জিনিস পরে কি থাকা যায় নাকি? বলে ওয়াশরুমে চলে যায়। নুসরাত ওয়াশরুম থেকে বের হতেই আদনান তাকে জড়িয়ে ধরে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। ভালোবাসি তোমায় গো সোনা। ইস ঠং, এখন আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। ওকে। দুজনে 2 রাকাত নামাজ পড়ে নেয়। আদনান নুসরাতকে নিয়ে ব্যালকনিতে যায়। আজকে চাঁদটাও যেন বেশি আলো দিচ্ছে। আদনান চায় না নুসরাতের থেকে কিছু লুকাতে। শুভর ব্যাপারটা তাকে জানাতেই হবে। আদনান নুসরাতের হাত চেপে ধরে বলে, নুসরাত, আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছ থেকে কিছু লুকাতে চাই না। আমি জানি এখন আমি যা বলবো তা শুনে হয়তো তোমার আমার প্রতি বিশ্বাস অনেকটাই উঠে যাবে।
তবে কথা দিচ্ছি, আমার প্রতিটা কথার প্রমাণ আমি সঙ্গে সঙ্গে দিব। তোমার চাচাতো ভাই শুভ, অর্থাৎ আমার বন্ধু, সে সবাইকে বলেছে তার আর্জেন্ট ডিউটি পড়েছে, তাই আসতে পারবে না। কিন্তু আসল কথা হচ্ছে এটা, আমি তোমাকে দিয়ে বলেছি, এবং সে আর বেঁচে নেই, তাকে আমি খুন করেছি। কথাটা শুনতেই নুসরাত আদনানের পাশ থেকে উঠে যায়। আদনানও উঠে দাঁড়ায়, নুসরাতকে নিয়ে রুমে যায়। এরপর নিজের ল্যাপটপটা হাতে নিয়ে আবারও ব্যালকনিতে এসে বসে। একে একে সব প্রমাণ দেখায় শুভর বিরুদ্ধে। নুসরাত কল্পনাও করতে পারেনি সৎ আর সাহসী বলে পরিচিত এক পুলিশ অফিসারের আড়ালে শুভ এরকম জঘন্য কাজ করেছে। আদনান নিজের ভাইয়ের সাথে হওয়া অন্যায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল নুসরাত। তখন তাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ কান্না করবেন না। আপনার কান্না যে আমার সহ্য হচ্ছে না। সবাইকে তার পাপের শাস্তি পেতে হবে। শুভ ভাইও পেয়েছে, আমি আপনাকে ভুল বুঝিনি। আমি আপনার পাশে আছি। আদনান শক্ত করে জড়িয়ে ধরল তার ভালোবাসার মানুষটিকে। রুমে এসে দুজনেই হারিয়ে যায় দুজনের মাঝে। সকালে যখন নুসরাতের ঘুম ভাঙে, দেখে আদনানের বুকে মাথা দিয়ে সে শুয়ে আছে। আদনানকে আজ অন্যরকম সুন্দর লাগছে। তাকে আজ ছাড়তেই ইচ্ছে করছে না নুসরাতের। মন চাইছে সারা জীবন এই বুকে শুয়ে থাকতে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে খেয়ে ফেলবে নাকি? আদনানের মুখে এই কথা শুনতেই লজ্জায় মুখ লুকিয়ে নেয় নুসরাত। নুসরাত উঠতে যাবে, তখনই আদনান তাকে একটানে কাছে এনে বলে, কালকে রাতের কথা ভুলে গেছো নাকি? আবার মনে করিয়ে দিব? নুসরাতে তো এখন মন চাচ্ছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু আদনান তাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আদনান ছেড়ে দেয়। নুসরাত ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে যায়। গিয়ে দেখে তার নাজমা বেগম রান্না করছেন। নুসরাতও কাজ করতে হাত বাড়ালেই তিনি নিষেধ করেন কাজ করতে। তারপরেও জোর করে তার কাজে একটু আধটু হেল্প করে। সময় গতিময়, তাই চলতে থাকে। আদনানকে নুসরাত মাফিয়ার অন্ধকার জগৎ থেকে বের করে এনেছে। এখন তাদের মাঝে ভালোবাসায় ভরপুর। আদনান তার বাবার কোম্পানি সামলায়। এভাবেই কেটে গেল কয়েকটা মাস। আদনানের সাথে খুনসুটি, শাশুড়িকে রান্নায় সাহায্য করা। কয়েকদিন পর পর বাপের বাড়ি যাওয়ার বাহানা। বেশ ভালোই কাটতে লাগে তাদের দিনগুলো। হঠাৎ এক বসন্ত সকালে আদনান ঘুম থেকে উঠে দেখে নুসরাত পাশে নেই। ব্যালকনি থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আদনান দ্রুত উঠে নুসরাতের কাছে গিয়ে জড়িয়ে ধরে আদুরে সুরে জানতে চাইল কি হয়েছে। নুসরাত তার উত্তর না দিয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকে। আদনান বেশ চিন্তায় পড়ে যায়। কি হলো হঠাৎ? আমি তো কান্না করার মতো কিছু করিনি বা বলিনি। আরে কি হয়েছে বলবে তো? কি আজব! আমার পরে যাদের বিয়ে হয়েছে তারা সবাই প্রেগনেন্ট হয়েছে, তবে আমি কেন? এটা বলতে বলতে আরো জোরে জোরে কান্না জুড়ে দিল নুসরাত। এখন বেশ রাগ হচ্ছে আদনানের। কে বলেছে তোমাকে সকাল সকালে এই অদ্ভুত কথা? আল্লাহ যখন চাইবে তখন আমাদেরও হবে। হাতে ফোন কেন? কার সাথে কথা বলছিলে এতক্ষণ? দাঁত কটমট করতে করতে বলে আদনান। ভরকে যায় নুসরাত, ভয়ে ভয়ে বলে, আসলে আমি কি সে স্নে করছো? কি বলবে স্পষ্ট বলো। নিজের বুক থেকে নুসরাতের মাথাটা সরিয়ে বলে আদনান। স্নেহা বলেছে। ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে নুসরাত। কি পুচকে স্নেহার কথায় তুমি এভাবে কান্না করছো? কপাল ভাঁজ করে কোমরের হাত দিয়ে বলল আদনান। না, ওর কথায় আমি কাঁদবো কেন? তো আমি ওকে জিজ্ঞাসা করেছি নিপা, উর্মি, রিদিকা প্রেগনেন্ট কিনা। স্নেহা বলল ওরা কেউ 4 মাসের, কেউ 3 মাসের প্রেগনেন্ট। এরা কে, কারা? আমাদের বাড়ির পাশের। আমার পরে বিয়ে হয়েছিল, আপনি চিনবেন না। আর আমার বিয়ের এখন 9 মাস রানিং। আমি এখনো মা হতে পারছি না। আবারও ফুপিয়ে কেঁদে ওঠে নুসরাত। বেশ বিরক্ত হচ্ছে আদনান। আদনান ওয়াশরুমে চলে যায় কটকট করে। রাগ হচ্ছে খুব। গাড়ি থেকে বোঝাবে কি করে? শাশুড়ির সাথে নাস্তা বানাচ্ছে নুসরাত মন মরা হয়ে। নাজমা বেগম ওকে মন মরা দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেই শাশুড়িকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করে দেয় নুসরাত। পরে অনেক চেষ্টা করে তিনি শান্ত করেন নুসরাতকে। তারপর নুসরাত সব খুলে বলে নাজমা বেগমকে। সকাল থেকে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। নাকটা টমেটোর মতো লাল হয়ে আছে ওর। নাজমা বেগমের খুব হাসি পেলেও নুসরাতের সামনে হাসলেন না তিনি। ডাইনিংয়ে সবাই বসে নাস্তা করছে। নুসরাত এখনো মন মরা হয়ে আছে, আর চোখে তাকাচ্ছে আদনান বারবার তার দিকে। নাজমা বেগম চুপি চুপি মুখ লুকিয়ে হাসছেন। এটা দেখে ফেলেন আদনানের বাবা তারেক চৌধুরী। এই যে গিন্নি, এভাবে চুপি চুপি হাসছো কেন? কি ব্যাপার? হাসছি আমি? মোটেও হাসছি না আমি।
আমতা আমতা করে বলেন আফিয়া বেগম। আদনানের সন্দেহ হয়, সে নুসরাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়, কিন্তু বাবা মায়ের সামনে কিছু বলে না। এরপর রুমে চলে যায়। আদনান তৈরি হচ্ছে অফিস যাওয়ার জন্য। নুসরাত বসে বসে ছোট্ট বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে। আদনান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কয়েকদিন ধরে কি হয়েছে তোমার? যখন তখন ছাগলের মতো চকলেট চিবাও কেন? ভেঙচি কাটে নুসরাত। আদনান আর কিছু বলে না। যাওয়ার সময় আদনান কপালে একটা চুমু দিয়ে চলে যায়। আজ হসপিটালে বসে আছে নুসরাত আর নাজমা বেগম নুসরাতের রিপোর্টের জন্য। কিছুক্ষণ পর ডাক্তার নাসরিন চৌধুরী ডাকলেন তাদেরকে কেবিনে। রিপোর্ট পজিটিভ শুনে নুসরাত হা হয়ে আছে। নাজমা বেগম বেশ খুশি হলেন। ডাক্তার নুসরাতকে উদ্দেশ্য করে বলল, আপনি 1.5 মাসের প্রেগনেন্ট। তবে আমার বমি হয় না কেন, মাথা ঘুরায় না কেন? বোকার মতো ফেস করে জিজ্ঞেস করে নুসরাত। হেসে দিলেন নাজমা বেগম আর ডাক্তার নাসরিন চৌধুরী। বেশ লজ্জা পেয়েছে নুসরাত। ডাক্তার বলল, এসব সবার হয় না। আপনি অসুস্থ আছেন ম্যাডাম। বাসায় এসে ড্রয়িং রুমে পায়চারি করতে থাকে নুসরাত। নাজমা বেগম পানি খেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এইভাবে পায়চারি করছিস কেন? আমার বমি হচ্ছে না কেন? ডাক্তারকে বলেন আমার বমি হওয়ার ওষুধ দেওয়ার জন্য। নাজমা বেগম এবার না পেরে কলতাই আদনানকে আর সব খুলে বলে। আদনান বাবা হওয়ার আনন্দ ফিল করবে নাকি নুসরাতের পাগলামি বন্ধ করার ব্যবস্থা করবে বুঝতে পারছে না। আদনান দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসে। এসে দেখে পুরো রুম জুড়ে চকলেটের চিলিকা ছড়িয়ে ছিটিয়ে আছে। নুসরাত খাটের এক কোণে বসে চকলেট খাচ্ছে। কি আজব, প্রেগনেন্ট হলে মানুষ খায় তেঁতুল আচার, এ আজব প্রাণী খায় চকলেট। সবকিছু এড়িয়ে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। নুসরাতের পেটে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায় আদনান। নুসরাত এতে অনেকটা খুশি হয়। রাতে ঘুমানোর সময় নুসরাত আদনানকে আমতা করে বলে, আমাকে বমি হওয়ার ওষুধ এনে দিন। আদনানের চোখ কপালে উঠে যায়। এই মেয়ে পাগল নাকি? সবাই চায় সুস্থ হতে আর এই মেয়ে চায় অসুস্থ হতে। কি আজব, এভাবে পাগলামিতে দিন কেটে যায়। কয়েক মাস পরে নুসরাতের একটা মেয়ে হয়। খুশির ঠালায় আদনানকেও ভুলে গেছে সে। আদনান ধীরে ধীরে কেবিনে আসে। আদনানের অবস্থা খুবই খারাপ হয়েছিল নুসরাতের কষ্ট দেখে, কিন্তু কেবিনে ঢুকতেই নুসরাতের হাসি মুখ দেখে আদনানেরও মুখে হাসি ফোটে। বাচ্চা দোলনায় দুলছে। বাচ্চাকে আদর করে নুসরাতের দিকে তাকায় আদনান। নুসরাত হঠাৎ লজ্জা পায়। আদনান বুঝতে পারে না পাগলিটা হঠাৎ কেন এত লজ্জা পেল। আদনান নুসরাতের কপালে একটা চুমু দেয়। নুসরাত চোখ বুঝে নেয়। এটাকেই হয়তো মেয়ে মানুষ মানে মা বলে। এত কষ্টের পরেও নুসরাতের মুখে হাসির রেখা। নুসরাতকে দেখে মনেই হচ্ছে না যে একটু আগেই তার এত বড় একটা অপারেশন হয়েছে। নুসরাত আদনানের হাত জড়িয়ে ধরে বলে, আমার জন্য তুমি অনেক টেনশনে ছিলে, তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি, তাই না? তোমার ভালোবাসা পাবার যোগ্যই না আমি, খালি কষ্ট দেই। তোমার দেওয়া কষ্টগুলো আমার কাছে মধুর মতো। তার কিছুদিন পরে হসপিটাল থেকে সবাই বাসায় চলে আসে। মেয়ের নাম দুইজনের নামের সাথে মিল রেখে আরশি জান্নাত নিহারাকে। একদম পুরো একটা হ্যাপি ফ্যামিলি। এভাবেই চলুক তাদের সংসার। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।